তো জয় হিন্দ বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আমি আমার রাজু রাজু ঘোষ চ্যানেলে তোমাদের স্বাগত। তো রোজকার মতো আজকেও তোমাদের ডাব্লিউপি প্লাস কেপির আরও একটি জিকে পার্ট প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকে তোমাদের ক্লাস নম্বর 30, মানে এর আগে আমি আরও 29টি পার্ট তোমাদের করে রেখেছি। যাদের ভিডিওগুলো দরকার তারা আমার চ্যানেলে রাজু রাজু ঘোষ চ্যানেলে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করবে, দেখবে ভিডিওগুলো চলে আসবে। খুব ভালো ভালো জিকে আছে। তো চলো আর বেশি না বকে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি, দেখো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, না দেখলে কিছুই বুঝতে পারবে না, ভিডিওটি কেউ স্কিপ করে যাবে না। তো চলো আজকে 1 নম্বর প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার ভূমিকম্প, যে ভূমিকম্প হয় সেই ভূমিকম্প মাপা যন্ত্রের নাম কি? তো ভূমিকম্প মাপা যে যন্ত্র সেই যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ নামক যন্ত্র, সেই যন্ত্র দিয়ে ভূমিকম্প মাপা হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমার সিসমোগ্রাফ। ভূমিকম্প মাপার যন্ত্র সিসমোগ্রাফ। 1 নম্বর প্রশ্ন। এর পাশাপাশি তোমাদের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো। এবং চলো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার যে বৃষ্টি হয়, বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত যে পরিমাপ করা হয়, মানে বৃষ্টিপাত পরিমাপ করার যে যন্ত্র সেই যন্ত্রের নাম কি? তো বৃষ্টিপাত পরিমাপ করার যে যন্ত্র, তো সেই যন্ত্রের নাম হচ্ছে রেনগজ। রেনগজ নামক একটি যন্ত্র, সেই যন্ত্রটি দিয়ে তোমার যে বৃষ্টি হয় সেই বৃষ্টিপাত কি পরিমাণ বৃষ্টিপাত হলো সেটা পরিমাপ করা হয় রেনগজ নামক যন্ত্র দিয়ে। তো চলো তোমাদের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো। এবং এর পাশাপাশি 3নম্বর প্রশ্ন শুরু করছি। 3নম্বর প্রশ্নটিও খুব ভালো প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তোমাদের আপকামিং এক্সামে পড়ে থাকে, অনেক ধরনের এক্সামে চলে আসে। চোখের সমতল থেকে, চোখের সমতল থেকে, ভালো করে শুনবে প্রশ্নটি, চোখের সমতল থেকে উঁচুতে দেখার জন্য বা অবস্থিত কোনো বস্তুকে দেখার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়? আরও একবার প্রশ্নটি বলছি, চোখের সমতল থেকে উঁচুতে দেখার জন্য বা অবস্থিত কোনো বস্তুকে দেখার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে চোখের সমতল থেকে উঁচুতে দেখার জন্য বা কোনো বস্তুকে দেখার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তো সেই যন্ত্রটির নাম হচ্ছে তোমার পেরিস্কোপ নামক যন্ত্র। মানে পেরিস্কোপ যন্ত্র দিয়ে চোখের সমতল থেকে উঁচুতে দেখার জন্য ব্যবহার করা হয় পেরিস্কোপ। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার তোমার পেরিস্কোপ নামক যন্ত্র। তো এর পাশাপাশি তোমাদের 3 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো। আজকে তোমাদের 25টা প্রশ্ন পাবে। চলো এবার 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি শুরু করছি। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার যে সাদ্রতা, সাদ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আরও একবার বলছি, সাদ্রতা, সাদ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো সাদ্রতা মাপা হয় যে যন্ত্র, সেই যন্ত্রটি হচ্ছে ভিস্কোমিটার যন্ত্র। ভিস্কোমিটার নামক একটি যন্ত্র, সেই যন্ত্র দিয়ে সাদ্রতা মাপা হয়। ভিস্কোমিটার নামক একটি যন্ত্র, সেটা দিয়ে সাদ্রতা, সেই সাদ্রতার পরিমাপ করা হয়। তো এর পাশাপাশি তোমাদের 4 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো। এবং 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে দুধের, যে দুধ, পশুর যে দুধ দেয়, গরু, মোষ, ছাগল, ভেড়া বলো, সমস্ত প্রাণীর, পশু পাখির যে দুধ, সেই পশু পাখির যে দুধের যে আপেক্ষিক ঘনত্ব, দুধের যে আপেক্ষিক ঘনত্ব, সেই ঘনত্ব মাপার আর যন্ত্রের নাম কি? মানে দুধের যে ঘনত্ব মাপা হয় সেটি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তো দুধের যে ঘনত্ব, সেই ঘনত্ব মাপা হয় সেটা তোমার ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার যে যন্ত্র, সেই ল্যাক্টোমিটারের সাহায্যে তোমার দুধের ঘনত্ব মাপা হয়। তারপরে এর পাশাপাশি তোমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে লবণাক্ত যে জল, লবণাক্ত জলে
তোমার যে উৎপন্ন চারাগাছ, সেই চারাগাছকে কি বলে? মানে লবণাক্ত জলে যে চারাগাছ উৎপন্ন হয়, সেই লবণাক্ত জলে যে উৎপন্ন যে চারাগাছ, সেই চারাগাছকে কি নামে আখ্যা দেওয়া হয়? তো লবণাক্ত জলে উৎপন্ন যে চারাগাছ, সেই চারাগাছকে তোমার আখ্যা দেওয়া হয় হ্যালোফাইটিস নামে। হ্যালোফাইটিস, এই প্রশ্নটির সঠিক এবং সহি জবাব হোগা হ্যালোফাইটিস। লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে তোমার হ্যালোফাইটিস বলে। ভালো করে শুনে নাও। এই যতগুলো প্রশ্ন করাচ্ছি এর মধ্যে তোমাদের আজকে অন্তত 2-3টে প্রশ্ন অবশ্যই কমন পাবে, একদম রাইট। দেখো বন্ধুরা, আমি একজন ডাব্লিউবির ক্যান্ডিডেট, ডাব্লিউবির পড়াশোনা করি। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ধরনের ভিডিও তুমি আমার ইনস্টাগ্রামেও পাবে। ইনস্টাগ্রামে সার্চ করলে, রাজু ঘোষ নামে সার্চ করলে ইনস্টাগ্রামে তুমি পেয়ে যাবে। তো চলো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, তোমার ভালো করে শোনো, ভাগীরথী ও আলকানন্দা নদীর সঙ্গম স্থলে, ভাগীরথী ও আলকানন্দা নদীর সঙ্গম স্থলে কে, মানে সঙ্গম স্থলকে কি বলে? মানে ভাগীরথী আলকানন্দা নদী যেখানে একই সঙ্গম স্থলে মিলিত হয়েছে, সেই সঙ্গম স্থলকে কি বলে? তো ভাগীরথী এবং আলকানন্দা নদী যে সঙ্গম স্থলে মিলিত হয়েছে, সেই সঙ্গম স্থলকে বলে তোমার দেবপ্রয়াগ। সেই জায়গাটি হচ্ছে দেবপ্রয়াগ নামে মিলিত হয়েছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমার দেবপ্রয়াগ। তারপরে কিছু পয়েন্ট, এর পাশাপাশি যে পয়েন্টগুলো আমি তোমার বলে দিচ্ছি, মানে নদীর উৎপত্তি স্থল, মানে কোন নদী কোথায় গিয়ে উৎপত্তি হয়েছে এবং তার নামকরণ কিভাবে হয়েছে, সেই উৎপত্তি স্থলের জায়গার নাম কি, সেই নামটিও বলে দিচ্ছি, সেগুলো মনে রাখবে। তো তোমার বিষ্ণুপ্রয়াগ, যেখানে বিষ্ণুপ্রয়াগ যেখানে ধলিগঙ্গা নদী অলকানন্দার সঙ্গে মিশেছে, মানে বিষ্ণুপ্রয়াগ নদী সেটা ধলিগঙ্গা নামে অলকানন্দার সঙ্গে মিশেছে। তারপরে আরও একটি পয়েন্ট, নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগ যেখানে নন্দাকিনী নদী অলকানন্দার সঙ্গে মিশে গেছে। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার কর্ণপ্রয়াগ, যেখানে পিন্ডার নদী অলকানন্দার সঙ্গে মিশেছে। তারপরে রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ যেখানে মন্দাকিনী নদী অলকানন্দার সঙ্গে মিশে গেছে। তো এর পাশাপাশি চলো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটি শুরু করছি। 9 নম্বর প্রশ্নটি খুব ভালো প্রশ্ন আছে। আরাবল্লী যে পর্বত, আরাবল্লী পর্বতটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বতটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? তো আরাবল্লী পর্বতটি অবস্থিত, আমি তোমাদের এখানে অপশান বলছি। 1 নম্বর অপশান হচ্ছে রাজস্থান, 2 নম্বর অপশান হচ্ছে তামিলনাড়ু, 3 নম্বর অপশান হচ্ছে আসাম, 4র্থ নম্বর অপশান হচ্ছে উত্তরাখণ্ড। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে আরাবল্লী পর্বত অবস্থিত তোমার 1 নম্বর অ্যান্সার রাজস্থান রাজ্যে অবস্থিত। রাজস্থান রাজ্যে আরাবল্লী পর্বত অবস্থিত। তাহলে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার রাজস্থান। তো এর পাশাপাশি তোমাদের 10 নম্বর প্রশ্নের অ্যান্সার, 9 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো এবং 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, কাজিরাঙা অভয়ারণ্য কি জন্য বিখ্যাত এবং কাজিরাঙা অভয়ারণ্যটি কোথায় অবস্থিত, মানে কোন রাজ্যে অবস্থিত? তো কাজিরাঙা অভয়ারণ্য এটি অবস্থিত, 1 নম্বর অপশান হচ্ছে একশৃঙ্গ গন্ডার। তারপরে 2 নম্বর অপশান হচ্ছে হাতি জন্য বিখ্যাত। 3 নম্বর অপশান হচ্ছে তোমার মানে বন্য নানান ধরনের জীবজন্তুর জন্য বিখ্যাত। 4র্থ নম্বর অপশান হচ্ছে হরিণের জন্য বিখ্যাত। তো একশৃঙ্গ কাজিরাঙা যে অভয়ারণ্য, সেই কাজিরাঙা অভয়ারণ্যটি বিখ্যাত হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য। মানে এই কাজিরাঙা অভয়ারণ্যতে একশৃঙ্গ গন্ডার সব থেকে বেশি দেখা যায়। একশৃঙ্গ গন্ডারের জন্যই কাজিরাঙা অভয়ারণ্য সব থেকে বেশি বিখ্যাত। এবং কাজিরাঙা অভয়ারণ্যটি অবস্থিত ভারতবর্ষের আসাম রাজ্যে কাজিরাঙা
অভয়ারণ্যটি অবস্থিত? আসামে অবস্থিত কাজিরাঙা অভয়ারণ্য। খুব ভালো একটি প্রশ্ন, প্রশ্নটি মনে রাখবে। প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয় যে কাজিরাঙা অভয়ারণ্য কোন রাজ্যে আছে বা অবস্থিত। তো চলো এবার 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন নদীকে বাংলার দুঃখী নদী বলা হয়? আরও একবার রিপিট করছি প্রশ্নটি, কোন নদীকে বাংলার দুঃখী নদী বলা হয়? তো বাংলার দুঃখী নদী বলা হয়, আমি তোমাদের অপশানগুলো বলছি। 1 নম্বর অপশান নম্বর এ দামোদর, তারপরে অপশান নম্বর বি গোদাবরী, অপশান নম্বর সি কৃষ্ণা, অপশান নম্বর ডি হচ্ছে তোমার গঙ্গা। তো বাংলার দুঃখী নদী বলা হয় হচ্ছে অপশান নম্বর বি দামোদর নদীকে বাংলার দুঃখী নদী বলা হয়। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার দামোদর নদী হচ্ছে সঠিক অ্যান্সার। তো এর পাশাপাশি 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, এশিয়ার বৃহত্তম মানে এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বৃহত্তম নদী কোনটি? তো এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বৃহত্তম নদী হচ্ছে তোমার ইয়াংজে নদী। আরও একবার বলছি, এশিয়ার বৃহত্তম নদী হচ্ছে তোমার যে নদী, সেই নদীটি হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বৃহত্তম নদী। তারপরে এর পাশাপাশি তোমাদের 13 নম্বর প্রশ্ন শুরু করছি। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি বাদামি রঙের কয়লা? মানে কয়লার অনেক ধরনের ভাগ আছে, এর মধ্যে বাদামি রঙের যে কয়লা, সেই বাদামি রঙের কয়লা কোনটি? তো বাদামি রঙের কয়লা আমি তোমাদের অপশানগুলো বলছি। 1 নম্বর হচ্ছে বিটুমিনাস, তারপরে 2 নম্বর অপশান হচ্ছে অ্যান্থ্রাসাইট, তারপরে 3 নম্বর অপশান হচ্ছে লিগনাইট, 4 নম্বর অপশান হচ্ছে এদের মধ্যে কোনোটি নয়। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার নিচের যেটি বাদামি রঙের কয়লা, সেটি হচ্ছে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে লিগনাইট, অপশান নম্বর সি। লিগনাইট হচ্ছে বাদামি রঙের কয়লা। তারপর এর পাশাপাশি তোমাদের 13 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো, এবং 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার নীল গ্রহ, যে নীল গ্রহ, সে নীল গ্রহ কাকে বলা হয়? খুব একটি সহজ প্রশ্ন, নীল গ্রহ কাকে বলা হয়? এই প্রশ্নটি আমি তোমাদের অ্যান্সার বলবো না, এই প্রশ্নটির অ্যান্সার তুমি আমাকে ইউটিউবে, তোমরা সবাই যারা যারা আমার ভিডিও দেখো ইউটিউবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো নীল গ্রহ বলা হয় এই প্রশ্নটি, একদম খুব সহজ একটি অ্যান্সার। আমি তোমাদের অপশানগুলো বলে দিচ্ছি, সেগুলো আমাকে কমেন্ট করবে। 1 নম্বর পৃথিবী, 2 নম্বর শনি, 3 নম্বর বৃহস্পতি, 4 নম্বর শুক্র। তো নীল গ্রহ কাকে বলা হয় এই প্রশ্নটি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এর পাশাপাশি চলো 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, ব্যারোমিটারের ব্যারোমিটার যে যন্ত্র, সেই ব্যারোমিটার যন্ত্রের পাঠ হঠাৎ কমে গেলে, ব্যারোমিটার যন্ত্রের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? তো ব্যারোমিটার যন্ত্রের পাঠ হঠাৎ যদি কমে যায়, তো আবহাওয়ার পরিবর্তন অবশ্যই হবে, এবং তার পাশাপাশি খুব ঝড় হবে। মানে ব্যারোমিটার যন্ত্রের পাঠ কমে গেলে খুব ঝড় হবে, এটি বোঝাতে চেয়েছে। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার খুব ঝড় হবে। তো 15 নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো, এবং তোমাদের নেক্সট প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি যমজ শহর? এই যমজ শহর থেকে অনেকবার তোমাদের প্রশ্ন তুলে দেয়। তো যমজ শহর হচ্ছে তোমার, মানে এর মধ্যে যমজ শহর কোনটি? 1 নম্বর হচ্ছে দিল্লি নিউ দিল্লি, 2 নম্বর হচ্ছে কলকাতা হাওড়া, 3 নম্বর অপশান হচ্ছে হায়দ্রাবাদ চেন্নাই, তারপরে 4 নম্বর অপশান হচ্ছে এদের মধ্যে কোনোটি নয়। তো যমজ শহর হচ্ছে দিল্লি নিউ দিল্লি। তো এখানে যমজ শহরের মধ্যে কোন কোন শহর যমজ শহর, সেই শহরগুলো আমি তোমাদের কিছু কিছু পয়েন্ট বলে দিচ্ছি। যেমন হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আহমেদাবাদ গান্ধীনগর,
তারপরে তৃতীয় নম্বর হচ্ছে তোমার কটক ভুবনেশ্বর, চতুর্থ নম্বর অপশান হচ্ছে পুনে, তারপরে প্রিন্স চিনওয়াদ, তারপরে চতুর্থ নম্বর অপশান হচ্ছে তিরুনেলভেলি, তারপরে পাল্লা পালামাকাটাম, তারপরে চতুর্থ নম্বর অপশান হচ্ছে তিরুন কোচি এর্নাকুলাম। এই পয়েন্টগুলো মনে রাখবে। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে সূর্য ও পৃথিবীর মধ্যে তোমার ন্যূনতম যে দূরত্ব, সেই দূরত্বটি কবে হয়? আরও একবার প্রশ্নটি রিপিট করছি, সূর্য এবং পৃথিবীর মধ্যে যে ন্যূনতম যে দূরত্ব, সেই ন্যূনতম দূরত্বটি কবে হয়? তো সূর্য এবং পৃথিবীর মধ্যে যে ন্যূনতম দূরত্ব, সেই ন্যূনতম দূরত্বটি হয় 4ঠা জানুয়ারি, মানে 4ই জানুয়ারি সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হয়। তারপরে তোমার গ্রীষ্মকালীন সৌরস্থিতি, নেক্সট প্রশ্ন, খুব ভালো একটি প্রশ্ন। গ্রীষ্মকালীন সৌরস্থিতি, সেই গ্রীষ্মকালীন সৌরস্থিতি বা মানে সেটাকে কি বলে? গ্রীষ্মকালীন সৌরস্থিতিকে বলা হয় দক্ষিণায়ন। এবং এটি কত তারিখে হয়? তো গ্রীষ্মকালীন যে সৌরস্থিতি, সেই সৌরস্থিতি হয় বন্ধুরা তোমার 22শে ডিসেম্বর হয় গ্রীষ্মকালীন সৌরস্থিতি। মানে ভারতবর্ষ, এর পাশাপাশি তোমাদের এই প্রশ্নটির অ্যান্সার শেষ হলো। এবং নেক্সট প্রশ্নটি হচ্ছে মৌসিনরাম জায়গাটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? তো মৌসিনরাম যে জায়গাটি, এই জায়গাটি অবস্থিত তোমাদের, মৌসিনরাম জায়গাটি আমি তোমাদের অপশানগুলো বলছি। 1 নম্বর হচ্ছে মেঘালয় অপশান, তারপরে অপশান নম্বর 2 হচ্ছে আসাম, তারপরে দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে তোমার নাগাল্যান্ড, চতুর্থ নম্বর অপশান হচ্ছে মণিপুর। তো মৌসিনরাম যে জায়গাটি, এটি অবস্থিত তোমার মেঘালয় রাজ্যে। এর পাশাপাশি আরও একটি পয়েন্ট মনে রাখবে যে ভারতবর্ষের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এই কোন জায়গায়? তো ভারতবর্ষের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় তোমার মৌসিনরাম জায়গাটি, সেটি মেঘালয় রাজ্যে অবস্থিত। এটি তো তোমাদের আগে বলে দিয়েছি। তো দেখো বন্ধুরা, খুব ভালো ভালো ইন্টারেস্টিং প্রশ্ন আছে। এর পাশাপাশি আরও সুন্দর সুন্দর প্রশ্ন পেতে আমাকে তোমরা কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখবে তোমাদের একটি সাবস্ক্রাইব একটি চ্যানেলকে বহুত দূর নিয়ে যায়। তো চলো নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার রবি শস্য, যে খারিফ শস্য, রবি শস্য থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে, দেখে নেবে, মিলিয়ে নেবে। তো রবি শস্য কোন সময় রোপণ করা হয়? মানে রবি শস্যের চাষ কোন সময় করা হয়? তো রবি শস্যের চাষ করা হয় বন্ধুরা অক্টোবর নভেম্বরে, মানে অক্টোবর নভেম্বর মাসে রবি শস্য ক্ষেতে রোপণ করা হয়। তো রবি শস্য, তারপরে এর পাশাপাশি আরও একটি পয়েন্ট হচ্ছে রবি শস্য কথার অর্থ কি? তো রবি শস্য কথার অর্থ হচ্ছে তোমার শীতকালীন ফসল, মানে শীতকালে যে ফসল হয় সেই ফসলকেই রবি শস্য বলা হয়। শীতকালীন ফসলকে আমরা রবি শস্য বলি। তো এর পাশাপাশি তোমাদের এই প্রশ্নটির অ্যান্সার শেষ হলো। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে কোন খাল, ভালো করে শুনবে, কোন খাল প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? আরও একবার প্রশ্নটি বলছি, কোন খাল প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার পানামা খাল প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। এর পাশাপাশি কিছু পয়েন্টগুলো মনে রাখবে, যেমন সুয়েজ খালটি ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে, খুব একটি ভালো পয়েন্ট। মানে সুয়েজ খাল ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে 2019
2019 যে সাল, সেই 2019 সালে তোমার কোন সাইক্লোন পশ্চিমবঙ্গের ওপর আছড়ে পড়েছিল? আরও একবার প্রশ্নটি রিপিট করছি, 2019 সালে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গের ওপর আছড়ে পড়েছিল? তো 2019 সালে যে সাইক্লোন পশ্চিমবঙ্গের ওপর আছড়ে পড়েছিল সেটি হচ্ছে তোমার বুলবুল। তো এর পাশাপাশি তোমাদের আরও প্রশ্ন করাবো। তো নেক্সট আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং চলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা বাই বাই, বন্দে মাতরম।